শুরু করছি আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ত্রিশূলে রক্তের দাগ। সম্প্রতি চিতপুর এলাকায় আন্তর্জাতিক চোরাচালানি চক্রের কার্যকলাপ ফাঁস হওয়ার ঘটনা সব কাগজে বেরিয়েছিল। দৈনিক সত্যসেবক পত্রিকার পক্ষ থেকে এর একটা ফলো আপ সংগ্রহের জন্য বেরিয়ে ট্রাফিক জ্যামে আটকে গেলাম। ঘিঞ্জি রাস্তা, বেলাও পড়ে এসেছিল, তার উপর ঠিক এই সময়টাতেই লোডশেডিং। বিরক্ত হয়ে গাড়িতে বসে সিগারেট টানতে টানতে এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম, আর এই অব্যবস্থার জন্য ট্রাফিক পুলিশদেরই দায়ী করছিলাম। লরি বা ট্রাকের প্রতি তাদের মাত্রাতিরিক্ত মনোযোগ যে অনেক সময় জ্যাম বিভ্রাট বাধায়, তাতে কোনো ভুল নেই। বাঁ পাশে বসে থাকার ফলে পরপর কয়েকটা হার্ডওয়্যার স্টোর্স, যাত্রা থিয়েটারের পোশাকের দোকান এবং তার মাঝখানে একটা বইয়ের দোকান চোখে পড়ল। আনন্দময়ী পুস্তক ভাণ্ডার, নিশ্চয়ই সুখ্যাত বটতলা প্রকাশনের ঐতিহ্য সম্পন্ন দোকান। সামনের শোকেসে যাত্রা নাটক, কৃত্তিবাসী রামায়ণ, কাশিদাসী মহাভারত, প্রভাসখণ্ড, বৃহৎ তন্ত্রসার ইত্যাদি টাইটেল সাজানো ছিল। আলো কম হলেও আমার দৃষ্টিশক্তি মোটামুটি ভালোই। তাছাড়া পত্রিকার পাতায় এমন বইয়ের বিজ্ঞাপন আমাকে আকৃষ্ট করে। এইসব দোকান যেন এক রহস্যময় পৃথিবীর তথ্যে ভরা। বশীকরণ তন্ত্র, ডাকিনী তন্ত্র, ভোজবিদ্যা, কামাখ্যাতন্ত্র, এক আশ্চর্য অন্ধকার মায়ালোকের দিকে অঙ্গুলি সংকেত করে যেন। হঠাৎ হকচকিয়ে গেলাম। এক সৌম্যকান্তি বৃদ্ধ আনন্দময়ী পুস্তক ভাণ্ডার থেকে বেরোলেন। তার হাতে লাল মলাটের একটা বই, তার মাথায় ধূসর টুপি, মুখে সাদা দাড়ি এবং বাঁ হাতে একটা বিদঘুটে গড়নের যষ্টি। ফুটপাতে নেমেই তিনি কয়েক পা এগিয়ে অন্য একটা দোকানে ঢুকলেন। এ দোকানটার সাইনবোর্ডে লেখা আছে আর দাস অ্যান্ড কো। যাত্রা থিয়েটারের যাবতীয় পোশাক, স্টেজ, সিন সুলভে ভাড়া পাওয়া যায়। পরীক্ষা প্রার্থনীয়। হ্যালো ওল্ড টাভ বলে অভ্যাস মতো চেঁচিয়ে ডাকার কথা স্রেফ ভুলে গিয়েছিলাম, কারণ এই ধুরন্ধর বৃদ্ধকে এখানে দেখতে পাওয়ার কথা কল্পনাও করিনি। গতকাল উনি ফোনে জানিয়েছিলেন এক জার্মান উদ্ভিদ বিজ্ঞানীর সঙ্গে নেপাল রওনা হচ্ছেন। আমার সঙ্গদান সম্ভব কিনা বলা নিষ্প্রয়োজন, এ আমন্ত্রণ একটা ছুতোনাতা করে এড়িয়ে দিয়েছিলাম। নেপাল যত সুন্দর দেশই হোক না কেন, দুষ্প্রাপ্য প্রজাতির অর্কিডের তল্লাশে পাহাড় জঙ্গলে টো টো করে ঘোরা আমার ধাতে সইবে না। তাহলে দেখা যাচ্ছে যে কোনো কারণেই হোক ওর নেপাল যাওয়া হয়নি। কিন্তু এই অবেলায় চিতপুরে কি করছেন? বটতলার বই কেনারই বা উদ্দেশ্য কি? আর যাত্রা থিয়েটারের পোশাকের দোকানেই বা কেন ঢুকলেন? রহস্যের গন্ধ পেলাম। ভাবলাম নেমে গিয়ে ওর সঙ্গে দেখা করি, কিন্তু সেই মুহূর্তেই ট্রাফিক জট কোন জাদু বলে খুলে গেল। আমাদের গাড়ির বাঁ দিকে ইতিমধ্যে কয়েকটা রিকশো, ঠেলা, টেম্পো ঢুকে পড়েছিল। জট ছাড়লে স্বভাবত হল্লা আর যানবাহনের গর্জনও প্রচণ্ডভাবে বেড়ে যায়। আমার ডাক উনি শুনতে পেতেন না। অফিসে গিয়ে ব্যাপারটা ভাবছিলাম। আর দাস অ্যান্ড কোম্পানির দোকানে ঢুকে কি ছদ্মবেশ ধরার জিনিসপত্র কিনছিলেন কর্নেল নীলাদ্রি সরকার? কিছু কি ঘটেছে কোথাও, নাকি সম্প্রতি ফাঁস হয়ে যাওয়া আন্তর্জাতিক চোরাচালানি চক্রের সঙ্গে ওর এই কাজকর্মের কোনো সংযোগ আছে? রাত ৮টায় অফিস থেকে বেরিয়ে সোজা ইলিয়ট রোডে সানি লজ নামে বিশাল বাড়িটির ৩ তলায় হানা দিলাম। দরজা খুলে ষষ্ঠীচরণ জানালো বাবা মশাই আসনে বসে জব করছেন।
অবাক হয়ে ভেতরের ড্রয়িং রুমে ঢুকে দেখি কতকটা তাই বটে। আমার বৃদ্ধ বন্ধু ডিভানে আসন করে বসে সেই বটতলার লাল মলাটের বইটি পড়ছেন। ঠোঁট দুটো কাঁপছে, তার মানে উচ্চারণ করেই পড়ছেন। আমার সাড়া পেয়ে চোখ কটমটিয়ে হুঙ্কৃত স্বরে বলে উঠলেন, ওং রিং ক্রিং জয়ন্তং মারয় মারয় তারয় তারয় ফট ফট স্বাহা। একটু ভড়কে গিয়ে বললাম, সর্বনাশ, এ আবার কি? কর্নেল হো হো করে হেসে ডিভান থেকে নেমে আমার হাতে বইটা গুজে দিলেন। লাল মলাটের ওপর সোনালী হরফে লেখা আছে ডাকিনী তন্ত্র, শ্রী হরিশরণ শর্মা ত্রন্তার্ণব সিদ্ধাচার্য কর্তৃক সংগৃহীত। পাতা উল্টে দেখি ভূমিকায় বলা হয়েছে এই গুপ্ততন্ত্র আসামের কামরূপ অঞ্চলের পর্বত অরণ্যে বহু বৎসর ভ্রমণ করিয়া সিদ্ধাই ডাকিনীগণের নিকট হইতে সংগৃহীত। তন্ত্রার্ণব শ্রী হরিশরণ শর্মা মহাশয় বহুবার এক চুলের জন্য বাঁচিয়া গিয়াছেন। সাধক পাঠকবর্গের জ্ঞাতার্থে উল্লেখ করি যে বৎসরাধিক কাল তাহাকে ডাকিনীগণ মন্ত্র বলে মেষ শাবকে রূপান্তরিত করিয়াছিল। দেবী কামাক্ষার করুণায় তিনি মনুষ্যদেহ পুনঃপ্রাপ্ত হন। বললাম, এই গাঁজা কেনার জন্য আজ বিকেলে চিতপুরে আনন্দময়ী পুস্তক ভাণ্ডারে ঢুকেছিলেন? তুমি তোমাদের প্রেস মার্কা কালো গাড়িতে বসে লোলুপ দৃষ্টে শোকেসের বইগুলো দেখছিলে বটে। ঠিক ঠিক। তারপর আপনি আর দাস অ্যান্ড কোয়িং এর দোকানে ঢুকেছেন ছদ্মবেশ কিনতে। কই দেখি কি কিনলেন? কর্নেল মাথা নেড়ে বললেন, আমি কি বুড়ো বয়সে যাত্রা দলের নাম লেখাবো ভাবছ? যাত্রা দলে ঢুকলে পোশাক নিজেকে কিনতে হয় না। নিশ্চয়ই ছদ্মবেশ ধরার দরকার হয়েছে আপনার। তা এক কাজ করলেই তো পারেন, গোফদারি সাফ করে ফেললেই হলো। কেউ আর প্রখ্যাত কর্নেল নীলাদ্রি সরকারকে চিনতে পারবে না। অবশ্য মাথার টাকটি অতি প্রসিদ্ধ, কিন্তু তার জন্য টুপি যথেষ্ট। ষষ্ঠীচরণ কফি রেখে গেল। কফি খেতে খেতে কর্নেল বললেন, তুমি তো এ যাবৎ দেখছো ডার্লিং, আমি কদাচ ছদ্মবেশ ধরি না। ছদ্মবেশ ব্যাপারটা বড় বাজে। ওর ভেতরে প্রচুর পোকা থাকে। আসলে মাথার ভেতরকার কোমল সার পদার্থকে ঠিকমতো কাজে লাগাতে পারলেই হলো। চাই শুধু কিছু তথ্য, সঠিক অকপট তথ্য। সত্যকে আবিষ্কারের জন্য আমি তাই ডিটেকটিভ পদ্ধতির পক্ষপাতী। আগে সিদ্ধান্ত, পরে তথ্য সংগ্রহ নয়। আগে তথ্য সংগ্রহ, পরে সিদ্ধান্ত। বললাম, বেশ, আপনারই ডিটেকটিভ পদ্ধতি অনুসরণে গতকাল থেকে এ পর্যন্ত আপনার ক্রিয়াকলাপের যে তথ্য পাচ্ছি তা থেকে সিদ্ধান্ত করা যায় যে আপনার নেপাল যাত্রা বরবাদ করার মতো একটি ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার সূত্রে আজ বিকেলে আপনাকে চিতপুরে গিয়ে হাত তুলে বাধা দিয়ে সহাস্যে গোয়েন্দা প্রবর বললেন, এনাফ জয়ন্ত, এনাফ। কিন্তু আমি অবাক হচ্ছি যে তুমি কাগজের লোক হয়েও কাগজ পড়ো না। ময়রার সন্দেশে রুচি থাকে না, কিন্তু কাগজে কি বেরিয়েছে? চিতপুরের আন্তর্জাতিক চোরাচালানি চক্রের খবর তো? যতদূর জানি লালবাজারের তরুণ গোয়েন্দা কর্তা আপনাকে এতে নাক গলাতে দেবেন না, কারণ আপনি এসব ব্যাপারে যুক্ত হলে তার কৃতিত্ব প্রদর্শনের সুযোগ মিলবে না। কর্নেল কফির পেয়ালা রেখে চুরুট ধরালেন, তারপর মৃদু হেসে চোখ নাচিয়ে বললেন, চলো ডার্লিং, আগামীকাল একবার ভৈরবগড় ঘুরে আসি। ভৈরবগড়? নড়ে বসলাম। মাই গুডনেস, মনে পড়ে গেছে। আসলে এইসব খবর চোখের কোনা দিয়ে ছুঁয়ে দেখার মতো।
তাছাড়া দেশ জুড়ে প্রতিদিন অসংখ্য খুনাখুনি হচ্ছে। কিন্তু ভৈরবগড়, কর্নেল, ভৈরবগড়ে গোটা 2-3 খুন হয়েছে। তার জন্য নেপাল যাত্রা পণ্ড করে আপনার চিতপুর যাত্রার তাৎপর্য মাথায় ঢুকছে না। মফস্বলে দলাদলি আজকাল বেড়ে গেছে, দলে দলে সংঘর্ষ আকছার হচ্ছে। কাজেই এ খুনোখুনিতে রহস্য কিসের? কর্নেল বললেন, আছে, তুমি তৈরি থেকো, আগামীকাল সকাল 9টায় ট্রেন। ভৈরবগড় বর্ধমানের সীমান্তে খনি অঞ্চলের একটি বনেদি জনপদ। গ্রাম শহরের অদ্ভুত সংমিশ্রণ। চারিদিকে অসমতল রুক্ষ মাটির বিস্তার। গাছপালা স্বভাবত কম। এদিকে ওদিকে কিছু পোড়া এবং চালু খনি রয়েছে, বেশিরভাগই কয়লা খনি, কয়েকটা অভ্র খনিও আছে। তবে ভৈরবগড়ের উল্লেখযোগ্য পুরাকীর্তিও কম নয়। বিশেষ করে 500 বছরের বাবা ভৈরবের বিশাল মন্দিরটা। ট্রেনে যেতে যেতে গোয়েন্দা প্রবর আমাকে ভৈরবগড়ের ভূপ্রকৃতির এই সংক্ষিপ্ত বিবরণ দিয়ে বললেন, আজ 11ই মার্চ মঙ্গলবার, গত 7ই মার্চ শুক্রবার সকালে ভৈরব মন্দিরের চত্বরে মহেশ্বর ত্রিপাঠী নামে এক ব্যবসায়ীর লাশ পাওয়া যায়। মহেশ্বর বাবু নির্বিরোধ মানুষ ছিলেন। স্থানীয় অসংখ্য প্রতিষ্ঠানে প্রচুর টাকা কড়ি সাহায্য করতেন, কাজেই তার জনপ্রিয়তাও ছিল। এমন মানুষকে কেউ খুন করবে ভাবা যায় না। রাত্রিবেলা মন্দিরেই বা কেন তিনি গিয়েছিলেন পুলিশ তদন্ত করে প্রথমে জানতে পারেনি। পরে জেনেছে 6 মার্চ বৃহস্পতিবার এক তান্ত্রিক সাধু বাবা নাকি তার বাড়ি গিয়েছিলেন। কিন্তু তন্ন তন্ন করে খুঁজে সেই সাধু বাবার পাত্তা আর মেলেনি। জিজ্ঞেস করলাম, খুন করা হয়েছিল কিভাবে? মহেশবাবুর পিঠের দিকে হার্টের পেছনে সমান ব্যবধানে 3টি গভীর ক্ষতচিহ্ন ছিল। সম্ভবত বসে থাকা অবস্থায় অতর্কিতে তাকে পেছন থেকে আঘাত করা হয়। কর্নেল ট্রেনের জানলার দিকে চোখ রেখে বললেন, পরবর্তী হত্যাকাণ্ড ঘটে ঠিক পরদিনই, শনিবার। একই জায়গায় একই অবস্থায় পাওয়া যায় নবারুণ ভদ্র নামে একজন রিটায়ার্ড খনি ইঞ্জিনিয়ারের লাশ। এক্ষেত্রেও আগের দিন নবারুণ বাবুর কোয়ার্টারে সেই সাধু বাবা এসেছিলেন। কিছুক্ষণ গোপনে দুজনের মধ্যে নাকি কি কথাবার্তা হয়। নবারুণ বাবুর স্ত্রীর কাছে পুলিশ এটুকুই জানতে পেরেছে, সাধু বাবাকে যে মহেশ্বর বাবুর খুনের ব্যাপারে পুলিশ খুঁজছে, নবারুণ বাবুর স্ত্রী বা নবারুণ বাবুও তা জানতেন না। বাড়িতে ওই সময় আর কেউ ছিল না। এরপর যেটুকু জানা গেছে তা হলো দুজনেই আসছি বলে বাড়ি থেকে আন্দাজ সন্ধ্যা 7টায় বেরিয়ে যান, আর ফেরেননি। কর্নেল চুপ করলে বললাম, তন্ত্র সাধনায় নরবলির কথা শুনেছি, এ তো দেখছি তাই। গতকাল বর্ধমানের পুলিশ সুপারের ট্র্যাঙ্ক কল পেলাম। তখন সবে নেপাল যাত্রার জন্য তৈরি হচ্ছি। ভৈরব মন্দিরের একই জায়গায় একইভাবে পাওয়া গেছে ভবেশ মজুমদার নামে আর একজন ব্যবসায়ীর লাশ, বসে থাকা অবস্থায় খুন। পিঠে 3টি গভীর ক্ষতচিহ্ন। এবারও জানা গেছে আগের দিন এক সাধু বাবা এসেছিলেন ভবেশ বাবুর কাছে। তিনিও আসছি বলে সন্ধ্যা 6টায় বেরিয়ে যান। এবারও ভবেশ বাবু বা কেউ জানতেন না সাধু বাবাকে পুলিশ খুঁজছে। তাই গতকাল সঙ্গে সঙ্গে পুলিশ ঢেরা পিটিয়ে ঘোষণা করেছে, ঢ্যাঙা রোগা গরনের কোনো লাল কৌপিন ও জটাধারী সাধু বাবাকে দেখলেই যেন জনসাধারণ পুলিশে খবর দেন। বলার দরকার নেই, এলাকার সব সাধু গা ঢাকা দিয়েছেন। কেউ কেউ জনতার হাতে প্রচন্ড মারধরও খেয়েছেন। কিন্তু পুলিশ যাকে খুঁজছে তারা কেউই তিনি নন। নিহতদের বাড়ির লোকের সাক্ষ্যে সেটা বোঝা গেছে। তবু ভুল হতেও তো পারে।
জনা তিনেক সাধু ভৈরবগড় হাসপাতালে এখন আহত অবস্থায় রয়েছেন। আজ দুপুরে ফের এসপি ট্র্যাঙ্কল করে এসব কথা জানিয়েছেন। কর্নেল চুরুট ধরিয়ে গম্ভীর মুখে টানতে থাকলেন। বললাম, পুলিশ ঢেরা পিটিয়ে ভুল করেছে। তুমি ঠিকই বলেছ জয়ন্ত। কর্নেল একটু হাসলেন। পুলিশ অনেক সময় একটু বেশি উৎসাহ দেখিয়ে বসে, তবে এই 3টি অদ্ভুত হত্যাকাণ্ডের আরো একটি অদ্ভুত ধরনের কমন ব্যাপার আছে, সেটা পরে লোকের চোখে পড়েছে। ভৈরব মন্দিরের চূড়ায় অন্তত 25-30 ফুট উঁচুতে একটা ত্রিশূল আছে। প্রতিবার হত্যাকাণ্ডের পর সেই ত্রিশূলের গায়ে রক্ত দেখা যাচ্ছে কয়েক পোঁচ, জলজলে টাটকা রক্ত। কাছের একটা খনি থেকে ফায়ার ব্রিগেড আনিয়ে পুলিশ ত্রিশূলের রক্তের নমুনা সংগ্রহ করে কলকাতায় বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছে। মানুষের রক্ত হলে সত্যি বড় রহস্যময় ঘটনা বলতে হয়। এত উঁচুতে কেউ উঠে রক্ত মাখিয়ে আসবে, এ তো অসম্ভব। মোচার আকৃতি মন্দির চূড়া পাথরে তৈরি এবং ভীষণ পিছল। অত উঁচু মই কার আছে? কর্নেল, তাহলে বেশ বোঝা যাচ্ছে হত্যার অস্ত্র ত্রিশূল ছাড়া কিছু নয়। 3টে সমান ব্যবধানে ক্ষত চিহ্ন একমাত্র ত্রিশূলই সৃষ্টি করতে পারে। ঠিক ঠিক বলে কর্নেল ঘাড় নাড়লেন। তারপর গলায় ঝুলন্ত বাইনোকুলার চোখে রেখে টেলিগ্রাফের তারে পাখি দেখতে থাকলেন। পাখিটা দ্রুত পিছিয়ে পড়ল। তখন উনি জানলায় ঝুঁকে গেলেন। পাখি দেখলেই আমার এই বাতিগ্রস্ত বন্ধুটির ঘিলু যেন গলে যায়, জ্ঞানগম্যি আর থাকে না। সরকারি বাংলোটা ভৈরবগড়ের শেষ প্রান্তে, দক্ষিণে সামান্য দূরে জিটি রোড। পূর্ব দিকে বেশ কিছুটা দূরে ভৈরব মন্দিরের চূড়া দেখা যাচ্ছিল। বিকেলে পৌঁছে খাওয়া দাওয়ার পর লনে বসেছিলাম। আমার বৃদ্ধ বন্ধু হঠাৎ উঠে গেলেন। তারপর বরাবর যা দেখেছি তাই দেখতে পেলাম। চোখে বাইনোকুলার রেখে উনি পূর্বের অনাবাদী মাঠে হনহন করে হেঁটে চলেছেন। ওর লক্ষ্যবস্তু যদি পাখি হয়, তাহলে সে পাখি কোনো গাছের নয়, কারণ এদিকে কোনো গাছ নেই। একটু পরে একটা ঢিবির আড়ালে ওর ধূসর রঙের টুপিটি অদৃশ্য হলে ঘরে ঢুকে শটান শুয়ে পড়লাম। ট্রেন জার্নির ক্লান্তি ছিল। সন্ধ্যার পর গোয়েন্দা প্রবর ফিরে এসে আমাকে ঘুম ভাঙিয়ে অকাল নিদ্রার জন্যে মৃদু ভর্ৎসনা করলেন। তারপর বললেন, যাই হোক, অনেকখানি ঘোরাঘুরি করা গেল। ভৈরব মন্দির দর্শন করলাম, তারপর গেলাম রাজবাড়ি দর্শনে। রাজত্ব না থাকতে পারে, রাজা এখনো আছেন। গতবার এ তল্লাটে এসে ওর সঙ্গে আলাপ হয়েছিল। কাল সকালে আমাদের দুজনেরই ওখানে নেমন্তন্ন। বড় অমায়িক মানুষ, আমার মতো নানা রকম খেয়াল আছে ওর। বাড়িতে একটা চিড়িয়াখানা গড়ে তুলেছেন, কয়েক রকম জন্তু জানোয়ার আর পাখি আছে, গিয়ে দেখবে ক্ষণ। চৌকিদার চা দিয়ে গেল। চা খেতে খেতে বললাম, বাইনোকুলারে কি দেখছিলেন মাঠে? ঘুঘু পাখির একটা ঝাঁক। এই লাল রঙের ঘুঘু পাখিরা ঝাঁক বেঁধে থাকে। এদের কথায় বাধা পড়ল। বাইরে কেউ ভরাট গলায় বলল, আসতে পারি কর্নেল? কর্নেল ঘুরে সহাস্যে বললেন, আরে আসুন আসুন মিস্টার সিনহা, আপনারই অপেক্ষায় ছিলাম। একজন প্রকাণ্ড আকৃতির পুলিশ অফিসার ঘরে ঢুকলেন। আলাপ পরিচয় হলো। যদুপতি সিনহা, এখানকার থানার অফিসার ইনচার্জ। এ কথা ও কথার পর বললেন, আপনার কথা সত্য কর্নেল। মহেশ্বর বাবু, নবারুণ বাবু আর ভবেশ বাবু প্রত্যেকের বসার ঘরে 1 কপি করে ডাকিনী তন্ত্র পাওয়া গেছে। এই দেখুন, 3টে বই এনেছি। এই বইটাই কর্নেল চিতপুর থেকে কিনেছেন।
কর্নেল বইগুলোর পাতা উল্টে দেখার পর একটু হেসে বললেন, আনন্দময়ী পুস্তক ভাণ্ডার থেকে গত 5ই মার্চ এক ভদ্রলোক একসঙ্গে 7 কপি ডাকিনী তন্ত্র কিনেছিলেন। পাশের আর দাস অ্যান্ড কোয়েং এর দোকান থেকে তিনি কেনেন একটা জটাচুল, একটা কমণ্ডলু, একটা ত্রিশূল আর কাপালিক সাধুর কাপড় চোপড়। চেহারার বর্ণনা থেকে বুঝতে পেরেছি একই লোক। যদুপতিবাবু বললেন, চেহারার বর্ণনাটা শোনা যাক একটু। লম্বাটে গড়ন, মোটা নাক, মাথায় আমার মতো টাক। কিন্তু সাধু বাবার বর্ণনার সঙ্গে তো ঠিক মিলছে না। সাধু বাবাকে যারা দেখেছেন তারা বলছেন ঢ্যাঙা রোগা গড়ন, লম্বা ধারালো নাক। নাক লম্বা আর ধারালো হওয়াটাই সুবিধাজনক। কর্নেল হাসলেন। তারপর চৌকিদারকে ডেকে যদুপতিবাবুর জন্য একটা খালি কাপ আনতে বললেন। চৌকিদার কাপ দিয়ে গেল। কর্নেল পট থেকে চা ঢেলে সযত্নে যদুপতিবাবুর জন্য চা তৈরি করে বললেন, ত্রিশূলের রক্তের রিপোর্ট কি এসেছে মিস্টার সিনহা? যদুপতিবাবু বললেন, এসেছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা পরীক্ষা করে বলেছেন মানুষেরই রক্ত। আমি চমকে উঠলাম, গায়ে কাঁটা দিল। কর্নেল যদুপতিবাবুর দিকে নিষ্পলক চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পর বললেন, বিকেলে ভৈরব মন্দিরে গিয়েছিলাম। মন্দিরের চূড়ার গড়ন মোচার মতো, একেবারে খাড়া উঠে গেছে। অন্তত 20-22 ফুট উচ্চতা তো বটেই। তার ডগায় ত্রিশূল বসানো আছে। মন্দিরের মূল দেয়ালের উচ্চতাও প্রায় 10-12 ফুটের কম নয়, যদি না কেউ মূল দেয়ালের অংশটুকুতে উঠতে পারে। মোচার মতো চূড়ার অংশে উঠবে কিভাবে? ভীষণ পিচ্ছিল আর খাড়া। যদুপতিবাবু বললেন, কেন, বাঁশের মই দিয়েও ওঠা যায়? কর্নেল মাথা নাড়লেন। তাহলে মইয়ের গোড়া নিচের মাটিতে দুটো ছাপ রাখবে। মাটিটা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করেছি বিশেষ ধরনের আতশ কাজ দিয়ে, কোনো ছাপ নেই। দ্বিতীয়ত, মইয়ের ডগাও চূড়ার উপর দুটো ছাপ ফেলবে। বাইনোকুলারের সাহায্যে তাও খুঁটিয়ে দেখেছি। দুটো ছাপ চূড়ার শেষ প্রান্তে ত্রিশূলের ঠিক নিচেই আছে, কিন্তু ওটা নিশ্চয়ই ফায়ার ব্রিগেডের মইয়ের ডগার ছাপ। ত্রিশূলের রক্তের নমুনা নেওয়ার সময় আপনারা ফায়ার ব্রিগেডের গাড়ি এনেছিলেন? ফায়ার ব্রিগেডের মই গাড়ির সঙ্গে ফিট করা থাকে, তাই নিচের মাটিতে মইয়ের দাগ পাইনি। যদুপতিবাবু হাসলেন। পুলিশোচিত ভঙ্গিতে চোখ নাচিয়ে বললেন, জাস্ট আপনার ওপিনিয়ন নিলাম। আমরাও ব্যাপারটা পরীক্ষা করে দেখেছি কর্নেল। মানুষের রক্ত ত্রিশূলে লেগে থাকার কারণ খুঁজে পাচ্ছি না। তবে ভৈরব মন্দিরের ট্র্যাডিশন কিন্তু সাংঘাতিক। শুনেছি প্রাচীনকালে শিব চতুর্দশীর রাতে শিবলিঙ্গে জলের বদলে মানুষের রক্ত ঢালা হতো। আর এই কাপালিক সাধুরাও আসলে হোমিসাইডাল ম্যানিয়াক। তা না হলে নরবলি দিতে পারে বলুন? কর্নেল বললেন, এক্ষেত্রে কিন্তু নরবলি দেওয়া হয়নি। মন্দির প্রাঙ্গণে হাড়ি কাটাচ্ছে, তা সত্ত্বেও ভিকটিমদের মুন্ডু কাটা হয়নি, পিঠে ত্রিশূল বিধিয়ে মারা হয়েছে। তান্ত্রিক ব্যাপার। এ হয়তো কামাখ্যার ডাকিনী তন্ত্রের মতো আলাদা পদ্ধতিতে বলিদান। যদুপতিবাবু হো হো করে হাসতে লাগলেন। কর্নেল বইগুলোর পাতা উল্টাচ্ছিলেন। বললেন, আশ্চর্য তো, প্রতিটা বইয়ের মারণতন্ত্র অংশটা আন্ডারলাইন করা দেখছি। যদুপতিবাবু মন্তব্য করলেন, ধাঁধার পর ধাঁধা। ত্রিশূলে মানুষের রক্ত ব্যাপারটাকে অলৌকিক করে তুলেছে। কর্নেল বললেন, সাধুর কথায় মহেশ্বর ত্রিপাঠী না হয় মারণতন্ত্র জপতে রাত্রিবেলা মন্দিরে গেলেন, কিন্তু তার পরিণতি দেখে পরবর্তী ভিকটিম নবারুণ বাবু কেন ভয় পেলেন না, বা তার মনে সন্দেহ জাগলো না,
এবং তিনিও মন্দিরে গেলেন। তারপর দেখুন তৃতীয় ভিকটিম ভবেশ বাবুও ঠিক তাই করলেন। বড় অদ্ভুত। যদুপতি বাবু দুলতে দুলতে বললেন, মানুষ যত শিক্ষিতই হোক, কুসংস্কার বড় কঠিন রোগ কর্নেল। এই সময় আরেকজন পুলিশ অফিসার এলেন। পরিচয় জানলাম ইনি আইবি দারোগা খগেন্দ্র বিশ্বাস। গম্ভীর মুখে বললেন, জরুরি খবর আছে স্যার। বিকেল 4টে নাগাদ রঞ্জনাদ্রির বাড়িতে সেই সাধু এসেছিলেন। সাধুকে বসতে বলে রঞ্জনবাবু ভেতরের ঘরে গিয়ে থানায় ফোন করেন। আমরা ছুটে যাই। আপনি তখন বাইরে ছিলেন। রঞ্জনবাবুর বাড়ি গিয়ে সাধুকে পাইনি। রঞ্জনবাবু ফোন করে গিয়ে দেখেন সাধু নেই। সম্ভবত ব্যাপারটা আঁচ করে কেটে পড়েছিল। কর্নেল বললেন, সাধু বাবা রঞ্জনবাবুকে কি বলেছিলেন? খগেন্দ্রবাবু বললেন, 1 কপি ডাকিনী তন্ত্র কিনতে পিড়াপিড়ি করছিলেন। আর কিছু? না স্যার। রঞ্জনবাবু বললেন, এছাড়া আর কিছু বলেননি সাধু। কিন্তু ফোন করে এসে রঞ্জনবাবু দেখেন 1 কপি ডাকিনী তন্ত্র বসার ঘরে পড়ে রয়েছে। পাতা উল্টে দেখেছি মারণ মন্ত্রের তলায় ডট পেন দিয়ে আন্ডারলাইন করা। রঞ্জনবাবু এখন কোথায়? বাড়িতেই থাকার কথা। ওর বাড়িতে আর্মড গার্ড মোতায়েন করেছি। ওকে বেরোতে নিষেধও করেছি। কর্নেল উঠে দাঁড়ালেন। এখনই রঞ্জনবাবুর কাছে যাওয়া দরকার। ওর সঙ্গে কথা বলতে চাই। চলুন মিস্টার সিনহা। জয়ন্ত, তুমিও এসো। বাইরে জিপ দাঁড় করানো ছিল। যদুপতিবাবু ড্রাইভ করছিলেন। আলো আধারি আঁকাবাঁকা রাস্তায় এগিয়ে বাজার এলাকায় ঢোকার মুখে হঠাৎ লোডশেডিং হয়ে গেল। যদুপতিবাবু অস্ফুট স্বরে বিরক্তি প্রকাশ করলেন। অনেক গলি গলি ঘুরে এক স্থানে জিপ দাঁড়ালো। সামনে একটা দোতলা নতুন বাড়ির বারান্দায় হ্যাজাক জ্বলছিল। বেঞ্চে 2 জন সশস্ত্র কনস্টেবল বসেছিল। তারা উঠে দাঁড়িয়ে স্যালুট ঠুকল। বাড়িটা নিঝুম কেন বুঝতে পারলাম না। যদুপতিবাবু জিজ্ঞেস করলেন, রঞ্জনবাবু বেরোননি তো? একজন কনস্টেবল মাথা নেড়ে বলল, না স্যার, কিছুক্ষণ আগেও ভেতরে ওর গলা শুনেছি। দরজার কড়া নাড়লে হ্যারিকেন হাতে একটি লোক জানলা খুলে প্রথমে আমাদের দেখে নিল, তারপর দরজা খুলল। বুঝলাম রঞ্জনবাবু খুব সতর্কতা অবলম্বন করেছেন। যদুপতিবাবু বললেন, তোমার মনিবকে খবর দাও হে, বলো আমরা এসেছি। লোকটি বলল, আগে হুজুর, বাবু তো নেই। আমরা চমকে উঠলাম। খগেন্দ্র বিশ্বাস চোখ কটমটিয়ে বললেন, নেই মানে? ভেতর দিকের দরজার পর্দা তুলে বিবর্ণ মুখে এক প্রৌঢ় ভদ্রমহিলা বললেন, ঘণ্টাখানেক আগে ফোন বাজলো। দাদা ফোন ধরলো। কি কথাবার্তা হলো। তারপর দাদা ব্যস্ত হয়ে খিড়কি দরজা দিয়ে বেরিয়ে গেল। বলল, এখনই আসছি, জরুরি কাজ আছে। আমি নিষেধ করলাম, শুনল না। আর বৌদি তো শয্যাশায়ী। কর্নেল শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলে উঠলেন, মিস্টার সিনহা, এখনই ভৈরব মন্দিরে যাওয়া দরকার, শিগগির। আবার আমরা জিপে উঠলাম। অন্ধকার ঘোরালো সংকীর্ণ রাস্তায় জিপ ছুটে চলল প্রচন্ড গতিতে। মিনিট 15 পরে যখন থামল, জিপের হেডলাইটের আলোয় বিশাল এবং জরাজীর্ণ এক মন্দিরের ফটক দেখতে পেলাম। আবছা আলোয় ডাইনে বায়ে ধ্বংসস্তূপ আর আগাছার জঙ্গলও চোখে পড়ল। টর্চ জেলে মন্দিরের ফটক পেরিয়ে আমরা প্রাঙ্গণে ঢুকলাম। তারপর সবাই থমকে দাঁড়ালাম। প্রাঙ্গণে ফুট 3 উঁচু একটা চত্বরের ওপর পা মুড়ে আসনে বসা অবস্থায় কেউ মুসলিমদের নামাজ পড়ার ভঙ্গিতে উবু হয়ে রয়েছে। মাথাটা ঝুঁকে মাটিতে ঠেকেছে। সবার আগে চত্বরে উঠলেন কর্নেল। বললেন, যা ভেবেছিলাম। খগেনবাবু ক্ষুব্ধ স্বরে বললেন, বোকা বোকা, অত করে বললাম ভদ্রলোককে।
যদুপতিবাবু চারধারে টর্চের আলো ফেলছিলেন। বললেন, বিশ্বাস, জিপ নিয়ে যাও, অ্যাম্বুলেন্স নিয়ে এসো সঙ্গে করে। কর্নেল ঝুঁকে টর্চের আলোয় হতভাগ্য লোকটিকে দেখছিলেন। পিঠে 3টি ক্ষত চিহ্ন, রক্ত জমাট বেঁধে গেছে। কর্নেল বললেন, মারা গেছেন সঙ্গে সঙ্গে। খুনি শরীরের ভাইটাল পয়েন্টগুলো ভালোই জানে। এদিন আমার বৃদ্ধ বন্ধুকে অস্বাভাবিক গম্ভীর এবং অতিমাত্রায় ব্যস্ত থাকতে দেখছিলাম। আমার কোনো প্রশ্নের জবাব দেননি, যেন আমার কথা ওর কানেই ঢুকছিল না। গতিক দেখে মুখ বন্ধ করেছিলাম, চুপচাপ দেখে যাচ্ছিলাম ওর ক্রিয়াকলাপ। ওর সারাটা দিনের গতিবিধি ও ক্রিয়াকলাপ বর্ণনা করতে গেলে আরব্য উপন্যাস হয়ে যাবে। ডায়েরিতে যেভাবে লিখে রেখেছিলাম সেভাবেই সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি। 7:30টায় কর্নেলের ডাকে নিদ্রাভঙ্গ। রাতের সেই বীভৎস ঘটনার পর মন বিভ্রান্ত। গোয়েন্দা প্রবর অভ্যেসবশে সম্ভবত প্রাতভ্রমণ সেরে এসেছেন। দাড়িতে সাদা কি লেগে আছে? পাখির পালক? বিষণ্ণ হেসে ফেলে দিলেন। ভীষণ গম্ভীর হাবভাব। রাজবাড়িতে ব্রেকফাস্টের অ্যাপয়েন্টমেন্ট, রেডি হতে তাড়া দিলেন। তারপর আপন মনেই বললেন, আশ্চর্য জয়ন্ত, আজও ভৈরব মন্দিরের ত্রিশূলে রক্তের নতুন দাগ ফুটে উঠেছে। চমকে উঠলাম শুনে, এ নিশ্চয়ই অলৌকিক কাণ্ড। 8টায় রাজবাড়ির গাড়ি এলো। রাজবাড়ি ভৈরব মন্দিরের পেছনে। রাজা বাহাদুর সুপ্রতাপ সিংহ অমায়িক মানুষ, খেতে ও খাওয়াতে ভালোবাসেন। কর্নেলের মতোই প্রকৃতিবিদ্যার বাতিক আছে। কত রকম দুষ্প্রাপ্য অর্কিড, ক্যাকটাস, আরো বিচিত্র গাছগাছড়ার সংগ্রহ আছে। ছোট্ট একটি চিড়িয়াখানাও আছে। বেশি নেশা পায়রার। পৃথিবীর নানা দেশের পায়রা পুষেছেন। কথায় কথায় কর্নেল জানতে চাইলেন, মুসিলিটা ক্যালিটা জাতের পায়রা আছে নাকি? রাজা বাহাদুর মুচকি হেসে চোখ নাচিয়ে বললেন, আসুন দেখে যান। কাঠের খাঁচার সামনে গিয়ে থমকে দাঁড়ালেন। গম্ভীর গলায়, মেঘেন্দ্র বলে সে কি রাজকীয় হাক! বাড়ি কেঁপে উঠল। উকি মেরে দেখি একটা সাদা পায়রা ঝিম ধরে বসে আছে খাঁচায়। ঢ্যাঙা রোগা মতো এক ভদ্রলোক এলেন। মাথায় নীল টুপি, গায়ে স্পোর্টিং গেঞ্জি, পরনে আঁটো প্যান্ট, হাতে একটা ছড়ি। এসেই গাল চুলকে বললেন, তোমাকে খবর দিতে যাচ্ছিলাম। কাল বিকেলে ওড়াবার সময় মাদিটা বেশি দূরে চলে গিয়েছিল। ভাবলাম সন্ধ্যার মুখে ফিরে আসবে। বোমের মাথায় লাল আলোটা জেলে নাড়াচাড়া করলাম, ফিরে এলো না। রাজা বাহাদুর খাপ্পা হয়ে বললেন, ব্যাস গেল, টাকাকে টাকা, পরিশ্রমকে পরিশ্রম। মেঘেন্দ্রবাবু বললেন, বাজ পাখির পাল্লায় না পড়ে তো ফিরে আসবে। এতদিন ধরে ট্রেনিং দিচ্ছি, বেঁচে থাকলে ফিরতেই হবে। আর যদি নাই ফিরে, কথা দিচ্ছি আমি এর একটা জোড়া এনে দেব। রাজা বাহাদুর পরিচয় করিয়ে দিলেন, মেঘেন্দ্রলাল ঘোষ, ওর শ্যালক। একসময় সার্কাসে ছিলেন। নানা ঘাটের জল খেয়েছেন জীবনে। চিরকুমার মানুষ। চেহারায় জীবন সংগ্রামে পোর খাওয়ার ছাপ স্পষ্ট। রাজা বাহাদুর শ্যালকের হাতে পশু পাখির দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়েছেন। মনে হলো শ্যালককে খুব স্নেহ করেন। চিড়িয়াখানা থেকে ফের ড্রয়িং রুমে। কর্নেলের সঙ্গে রাজা বাহাদুরের পায়রা নিয়ে গুরুগম্ভীর আলোচনা। তারপর এলো খুনাখুনির প্রসঙ্গ। রঞ্জন আড্ডির কথা উঠতেই রাজা বাহাদুর মুখ বিকৃত করে বললেন, ওই সুদখোরটার এমন পরিণতি স্বাভাবিক, বুঝলেন না? নকশালরা আবার অ্যাকশনে নেমেছে। কর্নেল বললেন, রঞ্জন আড্ডি সুদখোর নাকি? হ্যাঁ, তাছাড়া যে কটা লোক মারা পড়েছে সব কটাই সুদখোর, মহাজনী কারবার ছিল। কিন্তু নবারুণ বাবু, উনি তো
রিটায়ার্ড মাইন ইঞ্জিনিয়ার? হাসলেন রাজা বাহাদুর। নবারুণও তো সুদখোরের বংশমশাই, রক্তে ওটা আছে। শুনেছি সেও টাকা ধার দিত খনি শ্রমিকদের। ইন্ডাস্ট্রিয়াল এলাকা, বুঝলেন না? খনি শ্রমিকরা নেশা ভাঙ করে আর জুয়া খেলে ফতুর হয়। নো প্রপার এডুকেশন, নো হেলদি অ্যাটমসফিয়ার। ওদের দোষ কি? কিন্তু তাহলে কাপালিক সাধুর ব্যাপারটা কি মনে হয় আপনার? ছদ্মবেশী নকশাল স্কোয়াড, রাজা বাহাদুর রায় দিলেন। আমার ডায়েরিতে পরবর্তী অংশ ফের সংক্ষিপ্ত। রাজা বাহাদুরের কাছে বিদায় নিয়ে পুলিশ স্টেশন, সেখানে কর্নেল যদুপতি বাবুর দুর্বোধ্য গোপন মন্ত্রণা, ডাকবাংলোতে প্রত্যাবর্তন, আমার পুনঃ পুনঃ প্রশ্ন, কর্নেলের উৎকট নীরবতা। আমি খাপ্পা। কর্নেলের চোখ বুজে কিয়ৎক্ষণ ধ্যান, তারপর হঠাৎ নিষ্ক্রমণ। প্রশ্নের জবাব পেলাম না। বেলা 1টায় কর্নেলের ফোন। লাঞ্চটা যেন আমি একা সাবার করি এবং বিকেল 4টে যেন থানায় যাই, রহস্যের পর্দা উন্মোচন দেখতে যদি আমার আগ্রহ থাকে। কাটায় কাটায় 4টেতে থানায় হাজির হলাম। ভেতরকার বড় ঘরে রীতিমতো কনফারেন্সের আয়োজন হয়েছে। পুলিশ সুপারও এসেছেন। বড় ছোট এক ঝাঁক গোমরামুখ পুলিশ অফিসার বসে আছে। মধ্যমণি হয়ে মিটিমিটি হাসছেন আমার বৃদ্ধ বন্ধু। তারপর চা এলো। চা খেতে খেতে গোয়েন্দা প্রবর বললেন, মিস্টার বিশ্বাস, আসামিকে নিয়ে আসার আগেই এই হত্যা রহস্যের পর্দা তোলা যাক। 2টি সূত্র থেকে আমি উপকৃত। প্রথমটি হলো রাজা বাহাদুরের সংগৃহীত একটি বিশেষ জাতের ট্রেন্ট পায়রার অন্তর্ধান। দ্বিতীয়টি হলো রাজা বাহাদুরের উক্তি, ভিকটিমরা প্রত্যেকে চড়া সুদে টাকা ধার দেওয়ার মহাজনী কারবারে লিপ্ত ছিলেন। থানায় এসে মিস্টার সিনহাকে নিহত ব্যক্তিদের বাড়ি তল্লাশ করে কারবারের খাতাপত্র তদন্ত করার নির্দেশ দিলাম। আশামতো ফল পাওয়া গেল। মিস্টার সিনহা, আপনার তদন্ত রিপোর্টটা পড়ুন এবার। যদুপতি সিনহা একটা ফাইল খুললেন। মহেশ্বর ত্রিপাঠীর খাতায় আসামির নামে কর্য খাতে খরচ লেখা আছে 2000 টাকা। সুদের হার মাসিক শতকরা 30 টাকা। নবারুণ বাবুর মহাজনী খাতা পাইনি। নোট বইয়ে আসামির নামে লেখা আছে 2500 টাকা। সুদের হার মাসিক শতকরা 20 টাকা। ভবেশবাবুর খাতায় একই লোকের নামে কর্য খাতে খরচ লেখা আছে 5500 টাকা। সুদের হার মাসিক শতকরা 40 টাকা। রঞ্জন আড্ডির পাতায় আসামির নামে কর্য খাতে লেখা রয়েছে 7000 টাকা। মাসিক সুদ শতকরা 30 টাকা। পুলিশ সুপার বললেন, এত চড়া সুদে টাকা ধার নিয়ে কি করতেন ভদ্রলোক? যদুপতিবাবু বললেন, এই ইন্ডাস্ট্রিয়াল এলাকায় বড় একটা জুয়া চক্রের রিং লিডার হতে গেলে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় স্যার। গুন্ডা দল এবং মেয়ে মানুষও পুষতে হয়। কিন্তু আমাদের চাপ সৃষ্টির ফলে এই চক্র বিশেষ সুবিধা করতে পারছিল না। কর্নেল বললেন, এবার হত্যা পদ্ধতির কথায় নামা যাক। ভিকটিমরা সন্ধ্যার দিকে ফোন পাবার পরই ব্যস্তভাবে ছুটে যেতেন। বোঝা যায় ফোনের অপর প্রান্তের লোক অর্থাৎ আমাদের আসামিটিকে ওরা খুবই গুরুত্ব দিতেন। রঞ্জনবাবুর কথাই ধরুন, কাপালিক সাধুর আগমন এবং 1 কপি ডাকিনী তন্ত্র রেখে যাওয়ার সঙ্গে হত্যাকাণ্ডের সম্পর্ক থাকছে জেনেও রঞ্জনবাবু ছুটে গিয়েছিলেন ফোন পেয়ে। কেন? এর ব্যাখ্যা করা যায় এভাবে। প্রথমত, কাপালিক সাধু ও ডাকিনী তন্ত্র ব্যাপারটার সঙ্গে ওই জরুরি ফোন পাবার কোনো সম্পর্ক থাকতে পারে তিনি মোটেও জানতেন না। দ্বিতীয়ত, এমন ঝুঁকি নিয়ে ব্যস্ত হয়ে ছুটে যাবার কারণ টাকা কড়ি ছাড়া আর কিছু হতেই পারে না। আশা করি আপনারা সুদখোর মহাজনদের মানসিকতার সঙ্গে পরিচিত।
যখন সুদ কেন আসল টাকাও ফেরত পাবার আশা ছেড়ে দিয়েছেন, তখন হঠাৎ যদি দেনাদার খাতক ফোনে ডেকে বলেন যে এক্ষুনি চলে আসুন, টাকা জোগাড় হয়েছে এবং সুদে আসলে সব মিটিয়ে দিচ্ছি, এবং সেই খাতক যদি হন একজন গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তি, তাহলে মহাজন পাগল হয়ে দৌড়ে যাবেন বইকি। টাকার সঙ্গে এদের রক্ত নেচে ওঠারই কথা। পুলিশ সুপার বললেন, ঠিক ঠিক, কিন্তু মহেশ্বর বাবুর খুন হওয়া দেখেও কেন নিবারণ বাবু, কিংবা নিবারণ বাবুর খুন হওয়া দেখেও ভবেশ বাবু, এবং ভবেশ বাবুর খুন হওয়া দেখেও রঞ্জন বাবু একই ফাঁদে পা দিতে গেলেন? কর্নেল বললেন, নবারণ বাবু কেমন করে জানবেন আমাদের আসামি ওরফে খাতক লোকটি মহেশ্বর বাবুর কাছেও টাকা ধার করেছিলেন? তেমনি ভবেশ বাবুও জানতেন না তিনি ছাড়া আরো অনেকের কাছে এই লোকটি টাকা ধার করেছেন এবং ফেরত পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছেন। এই ভিকটিম মহাজনরা প্রত্যেকে স্বাভাবিক কারণেই ভাবলেন একমাত্র তার কাছেই এই লোকটি দেনাদার। বিশেষ করে লোকটি যদি বিশিষ্ট কোনো ব্যক্তি বা সম্ভ্রান্ত পরিবারের কেউ হন, তিনি যে রাজ্য জুড়ে সকলের কাছে দেনা করে বেড়াবেন, কে ভাবতে পারে? যদুপতিবাবু মুচকি হেসে বললেন, অথচ ইনি তাই করেছেন। কর্নেল বললেন, হ্যাঁ, অন্তত 7 জন মহাজনের কাছে তো বটেই। কারণ আমরা 7 কপি ডাকিনীতন্ত্র চিতপুরে এক ক্রেতার কেনার খবর জানি। শিল্পাঞ্চলে মহাজনদের ছড়াছড়ি। আপাতত আমরা 4 জনকে জেনেছি, কারণ তারা খুন হয়েছেন। বাকি 3 জনকে জানি না। তবে বলা যায় এই 3 জন জোর বেঁচে গেলেন। মিস্টার সিনহা, এই 4 জন মহাজনের কারোর বাড়িতে কোনো নোট পেয়েছেন কি? হ্যান্ড নোট? আসামির স্বাক্ষরিত কোনো হ্যান্ড নোট? না কর্নেল। তাহলেই বুঝুন, ভিকটিমদের বলা হয়েছে হ্যান্ড নোট সহ যেতে। ওরা ছুটে গেছেন। ঘরে বসিয়ে রেখে আসামি টাকা আনার ছলে ভেতরে গেছে। তারপর অতর্কিতে পিঠে ত্রিশূল বিধিয়ে মেরেছে। বডি বয়ে নিয়ে গেছে ভৈরব মন্দিরে। আসামির বাসস্থানের অতি সন্নিকটে মন্দির। বেশি কষ্ট করতে হয়নি। পুলিশ সুপার বললেন, সন্নিকটে? মন্দিরের কাছে তো আর কোনো বাড়ি নেই, শুধু। কর্নেল দ্রুত বললেন, মিস্টার সিনহা, এবার টেলিফোন এক্সচেঞ্জের তদন্ত রিপোর্ট। যদুপতিবাবু ফাইলের দিকে ঝুঁকে বললেন, রঞ্জনবাবুর বাড়ির লাইন চাওয়া হয়েছিল রাজবাড়ি থেকে। মাই গুডনেস! নড়ে বসলেন পুলিশ সুপার। অসম্ভব! রাজা বাহাদুর অত্যন্ত সৎ মানুষ। যদুপতিবাবু বললেন, এক্সচেঞ্জের অপারেটর রাজা বাহাদুর বা রাজবাড়ির অনেকের কণ্ঠস্বরের সঙ্গে পরিচিত। সে বলেছে অচেনা কণ্ঠস্বরে লাইন চাওয়া হয়েছিল। 6ই মার্চ সন্ধ্যা 7টায় মহেশ্বর বাবুর, 7ই মার্চ সন্ধ্যা 6টায় নবারুণ বাবুর এবং 9ই মার্চ সন্ধ্যা 7টায় ভবেশ বাবুর বাড়ির লাইন চাওয়া হয়েছিল রাজবাড়ি থেকেই। কণ্ঠস্বর অচেনা। কণ্ঠস্বর বদলানো খুবই সহজ। কর্নেল বললেন, যাই হোক মিস্টার সিনহা, এবার আমাদের মূল সাক্ষীকে উপস্থিত করুন। হতবাক হয়ে দেখি যদুপতিবাবু টেবিলের তলা থেকে একটা পাখির খাঁচা বের করে টেবিলে রাখলেন। খাঁচার ভেতর একটা সাদা পায়রা, তার গলায় খয়েরি রঙের খানিকটা তুলো বাঁধা রয়েছে। বললাম, কর্নেল, আজ সকালে আপনার দাড়িতে কি এই পায়রাটিরই পালক দেখেছিলাম? কর্নেল হাসলেন। অত উঁচুতে ত্রিশূল, কিভাবে রক্ত মাখানো সম্ভব ভাবতে গিয়ে হঠাৎ মনে হয়েছিল ট্রেন্ট পাখির সাহায্য নেওয়া হয়েছে কি। এক্ষেত্রে পায়রার কথাই সবার আগে মনে আসে। প্রথম বিশ্বযুদ্ধে এবং পরে নানা ক্ষেত্রে ট্রেন্ট পায়রা দিয়ে চিঠি পাঠানো হতো। অন্যান্য কাজও করা হয়েছে পায়রা দিয়ে। তাই রাজা বাহাদুরের পায়রাগুলোর কথা মনে পড়েছিল। মিস্টার সিনহাকে নির্দেশ দিয়েছিলাম গত রাতে রঞ্জনবাবুর হত্যাকাণ্ডের পর ফায়ার ব্রিগেডের সাহায্যে
ত্রিশূলে ফাঁদ পেতে রাখতে বলেছিলাম। যদুপতিবাবু বললেন, রাত 3টায় মুখর বস্তিতে গিয়ে পাখি ধরা একটা লোককে ওঠালাম। ফায়ার ব্রিগেডের একটা গাড়িও চুপচাপ আনা হলো। মুখহর লোকটি কিছুতেই ফায়ার ব্রিগেডের মইয়ে উঠবে না। ভয়টয় দেখিয়ে শেষ পর্যন্ত কাজ হলো। ভোর 5টায় দেখি পক্ষীবরের আবির্ভাব এবং গলায় তুলোতে রক্ত। ত্রিশূলে এসে গলা ঘষতে গিয়েই বাছাধন ফাঁদে পড়ল। তারপর দেখি কর্নেল হন্তদন্ত হয়ে মাঠ দিয়ে আসছেন। কর্নেল বললেন, তখনও বুঝিনি কে এর পেছনে। সকাল 8টার পর রাজবাড়িতে ব্রেকফাস্টের নিমন্ত্রণে গিয়ে দেখলাম রাজা বাহাদুরের পায়রার খাঁচায় জোড়া পায়রার একটা নিখোঁজ। অমনি সব জল হয়ে গেল। হ্যাঁ, এই যে আসামি হাজির। ওর টুপিটা খুললেই দেখবেন মাথায় আমার মতো টাক আছে। চিতপুরের দোকানে যে চেহারার বর্ণনা পেয়েছিলুম, আজ সকালে ওকে দেখা মাত্র তা মিলে গিয়েছিল। সবাই দরজার দিকে ঘুরে দেখলাম খগেন্দ্র বিশ্বাস এবং আরো সব অফিসারের সঙ্গে হাতকড়া ও কোমরে দড়ি পরে আসামি সত্যিই হাজির। কিন্তু কি আশ্চর্য, এ যে দেখছি রাজা বাহাদুরের শ্যালক সেই মেঘেন্দ্র বাবু। কর্নেল বললেন, মিস্টার বিশ্বাস, আশা করি চিতপুরের আর দাস অ্যান্ড কোম্পানির জটা, গোঁফ, দাড়ি, পোশাক আশাক পাওয়া গেছে? হ্যাঁ স্যার, খাটের তলায় পিচবোর্ডের বাক্সে প্যাক করা ছিল। ত্রিশূলটা পেয়েছি, এই দেখুন, এতে কিন্তু রক্তটক্ত নেই, ধুয়ে ফেলা হয়েছে। ত্রিশূলটা দেখে আঁতকে উঠলাম। যাত্রা দলে ব্যবহারের জন্য নিছক টিনের তৈরি ত্রিশূল, সুচলো 3টে ফলা, একটু বেঁকে আছে শুধু। কর্নেল বললেন, 3 কপি ডাকিনী তন্ত্র উদ্ধার করতে পেরেছেন তো? খগেন্দ্রবাবু সহাস্যে বললেন, আজ্ঞে হ্যাঁ, পিচবোর্ডের বাক্সেই ছিল। লাল মলাটের 3 কপি বই টেবিলে রাখলেন খগেন্দ্র। বইগুলো হাতে হাতে ঘুরল কিছুক্ষণ। দেখলাম প্রত্যেকটি বইয়ের ভেতর মারণতন্ত্রের তলায় আন্ডারলাইন করা। শিউরে উঠলাম এই ভেবে যে আরো 3টি মানুষের বরাতে কি নিষ্ঠুর মৃত্যু অপেক্ষা করছিল। মেঘেন্দ্রকে হাজত ঘরে নিয়ে যাওয়ার সময় কর্নেল তার উদ্দেশ্যে বললেন, আপনার প্ল্যানিং অনবদ্য মেঘেন্দ্র বাবু। কাপালিকের আবির্ভাব, ডাকিনী তন্ত্র বই এবং মারণ মন্ত্রে আন্ডারলাইন করা, ত্রিশূলের আঘাতে হত্যা করে ভৈরব মন্দিরের চত্বরের আসনে জপরত অবস্থায় রেখে আসা, সবই চমৎকার পরিকল্পনা। একজন নন এক্সিস্টেন্স কাপালিক সাধুর পেছনেই হন্যে হতো পুলিশ। বিভ্রান্ত করার কি অপূর্ব কৌশল আপনার। খামোকা নিরীহ সাধুরা মার খেলেন, আরো অনেকে মার খেতেন জনসাধারণের হাতে। শেষ পর্যন্ত কোনো বদ্ধ পাগল সাধুর ঘাড়েই দোষটা পড়ত এবং পারিপার্শ্বিক সাক্ষ্যে তার সাজা হতো। কিন্তু একটা উইক পয়েন্ট আপনাকে ধরিয়ে দিল। বাড়তি একটু অলৌকিকতার টাচ দিতে গেলেন মন্দিরের দুর্গত ত্রিশূলে রক্তের দাগ মাখিয়ে। এর ফলে ঘটনার অলৌকিক রহস্য নিশ্চয়ই দানা বেঁধেছিল। কিন্তু এটাই আসলে আবার একটা ভীষণ দুর্বল পয়েন্ট। অতি চালাকি করতে গিয়ে আপনি ধরা পড়ে গেলেন। মেঘেন্দ্র পেছন ফিরে হাজত ঘরে ঢুকলেন। তার মুখ দেখতে পেলাম না। কর্নেল ফের বললেন, আপনি সার্কাসে ছিলেন, নিশ্চয়ই ক্লাউন সাজার অভিজ্ঞতা আছে। কণ্ঠস্বর বদলাতেও পারেন। খাড়া ধারালো নাককে মোটা নাকে পরিণত করতেও পটু। কাপালিক সাজা কি এমন কঠিন কর্ম? শুধু ত্রিশূলে রক্ত মাখাতে গিয়ে বিপত্তি ঘটল। আপনাকে ধরিয়ে দিলে নিছক একটা পায়রা। সবাই খাঁচার ভেতরে পায়রাটা দেখতে থাকলাম। বেচারা চুপচাপ বসে পিটির পিটির করে তাকাচ্ছে। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।